নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল বাটনটা প্রেস করুন, নোটিফিকেশন পৌঁছে যাবে। আচ্ছা, আজকেও কিন্তু আমাদের 0 আওয়ার রয়েছে এবং আজকের 0 আওয়ারে আমাদের অতিথি মুখোমুখি উদয়ন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আপনারা আসুন, মতামত দিন। স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক কাগুজে বাঘেরা, পেপার টাইগারেরা হুঙ্কার দিচ্ছে। আমাদের ঠাকুর বলে গেছেন, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আমি ভয় করব না, ভয় করব না। হ্যাঁ, আজ দাঁড়িয়ে এই কথাটাই মনে হচ্ছে কারণ এসআইআরে বিচারাধীন 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। হ্যাঁ, তার এক বড় অংশ সীমান্তবর্তী জেলাগুলোর সংখ্যালঘু ভোট। আর এই বাদ পড়া আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ করছে, ভাঙছে, চুরমার করছে। তার প্রতিবাদে নামাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বদলে বেশ কিছু মানুষ হিসেব করছেন, তাহলে তো বিজেপি জিতেই গেল। হ্যাঁ, এক অসম লড়াইয়ের মুখোমুখি আজ বাংলার মানুষ, নিশ্চয়ই এক অসম লড়াই। কেন্দ্র সরকারের বঞ্চনা, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, আরএসএসের হিন্দুত্ববাদী দর্শন, কালা পাহাড়ের মতো বাঙালি বিরোধী এক প্রচারের সামনে বাংলার মানুষের লড়াই, অসম লড়াই। বিজেপি নামে এক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, এটা অসম, কিন্তু মাথায় রাখুন, ওদের হাতে সাভারকারের দেওয়া হিন্দুত্বের ম্যানিফেস্টো থাকলে আমাদের হাতে এখনো আম্বেদকরের দেওয়া সংবিধান আছে। হ্যাঁ, এখনো ওই ভাগোয়া ঝান্ডা ওঠেনি লালকেল্লায়, এখনো আমাদের হাতে সেই তেরঙ্গা আছে জানিয়ে এক 71 বছরের বৃদ্ধা অনায়াসে ইংরেজ ভারত ছাড়ো বলতে বলতে গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে পড়ে যাবার পরেও শক্ত করে ধরে রেখেছিলেন পতাকা। হ্যাঁ, ওদের কাছে আছে সাভারকার, গোলওয়ালকারের বিশ্বাসঘাতকতার উত্তরাধিকার, আছে নাথুরাম গডসের গান্ধী হত্যার অভিজ্ঞতা, আমাদের কাছে আছে গান্ধী, নেহেরু, নেতাজি, ভগৎ সিং, বাঘাযতীন, মাস্টারদা, ক্ষুদিরামের উত্তরাধিকার, দেশপ্রেমের উত্তরাধিকার, ত্যাগ, তিতিক্ষা, আত্মদানের উত্তরাধিকার। ওদের কাছে আছেই তো সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অসংখ্য মন্ত্র আর কারসাজি। আমাদের আছে রবি ঠাকুর, নজরুল, জীবনানন্দের সাহিত্য, গান, কবিতা। ওদের তো আছে সেই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আর বিভাজনের মন্ত্র। আমাদের আছে রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দের মতো যত মত তত পথের পাঠ। কাজেই আজ হঠাৎ 27 লক্ষ মানুষকে বাদ দিয়েই বর্গের দল বাংলা কেড়ে নেবে, জিতে নেবে রাজ্যপাট, এমনটা ভাবার কোনো কারণ আছে কি? আসুন, এ রাজ্যে বিজেপির গেম প্ল্যানটা নিয়ে কটা কথা বলা যাক। আচ্ছা, বিজেপি কি জানে না যে এ রাজ্যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা নেই? খুব জানে, খুব ভালো করে জানে। 1.5 কোটি বাদ দিন, ওরা খুব ভালো করে জানে যে 1000 খানেক অনুপ্রবেশকারী রোহিঙ্গাও নেই। তাহলে বিরোধী দলনেতা এই কথাগুলো বারবার বলছেন কেন? আচ্ছা, ওনারা কি জানেন না যে ওই যে অনুপ্রবেশ বলে চেল্লানোটা স্রেফ নাটক? ওনারাও জানেন বাংলাদেশে অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গেই অনুপ্রবেশ কমেছে। ভারতে তীব্র মুসলমান বিরোধিতা বাড়ার পরে ওই অনুপ্রবেশ কমেছে। যদিও বা কিছু হিন্দু মানুষজন ধর্মীয় কারণে চাপে পড়ে এদেশে আসেন, সেটাকে তো ওনারা অনুপ্রবেশ বলবেনই না, কারণ তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই তারা আইন করেছেন। অনুপ্রবেশ নেই, কিন্তু 2 গুজরাটি ক্রমাগত এ রাজ্যে এসে অনুপ্রবেশ বলে চিল্লাচ্ছেন কেন? কেন বিজেপির ছোট থেকে বড় নেতা ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, মুসলমানেরা সংখ্যায় বাড়ছে, এরকম মিথ্যে কথা অনর্গল বলেই চলেছেন? আর তার সপক্ষে একটা তথ্য এনে হাজির করতে পারছেন না, কিন্তু জনবিন্যাস বদলে যাবার কথা বলছেন। আবার সত্যি করেই এক বিশাল সংখ্যক হিন্দিভাষীরা খুব দ্রুত বদলে দিয়েছে কলকাতা বা এই বাংলার বিভিন্ন অঞ্চলের জনবিন্যাস, তা নিয়ে ওনাদের মুখে কোনো কথাই নেই। কেন নেই? আসলে ওনাদের এই প্রচারের মূল লক্ষ্য হলো এক ধার্মিক মেরুকরণ, এক রিলিজিয়াস পোলারাইজেশন। মাত্র গতকালই বলেছি, আবার বলছি, এক চরম মুসলমান বিদ্বেষী এক সংগঠন আরএসএসের রাজনৈতিক শাখা হিসেবে বিজেপি এদেশে মুসলমান মানুষজনকে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবেই দেখতে চায়।
ঠিক যেমনটা আছে ইসরায়েলে। হ্যাঁ, ইসরায়েলে তো আরব মুসলমানেরা আছেন, তাদের ব্যবসা করার অধিকার আছে, ঘোরাফেরা খাওয়া দাওয়ার অধিকার আছে, সব কিছুই তারা করতে পারেন, কিন্তু তাদের রাষ্ট্রে কোনো দায়িত্বে রাখা হয় না, তারা সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নেই। দেশের সংসদের 2 কক্ষ, লোকসভা রাজ্যসভাতে এই বিজেপির একজনও মুসলমান প্রতিনিধি নেই। গোটা উত্তরপ্রদেশের নির্বাচনে তারা একজন সংখ্যালঘু মুসলমানকে প্রার্থী করেন না। গত 2021-এ বিজেপি এই রাজ্যে 7 জন সংখ্যালঘু প্রার্থী দিয়েছিল, সাগরদিঘি, রানীনগর, ভগবানগোলা, ডোমকল, চোপড়া, গোয়ালপাগড়, সুজাপুর। এবারে একজন সংখ্যালঘু প্রার্থী নেই। হ্যাঁ, হিসেব বলছে কম বেশি 32-33% মুসলমান অধ্যুষিত এক রাজ্যে তাদের একজন সংখ্যালঘু প্রার্থী নেই। এই দলের স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ। কাজেই এই রোহিঙ্গা, এই ঘুষপেটিয়া, এই জনবিন্যাস পাল্টে দেবার সমস্ত কথাবার্তাই আসলে এক চূড়ান্ত মেরুকরণের জন্যই করা। হ্যাঁ, ওনাদের প্রচারে হিন্দুদের মেরুকরণ করা, তাদের ভোটারকে নিজেদের দিকে, তাদের ভোটটাকে নিজেদের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে প্রথম লক্ষ্য। হ্যাঁ, এই দেখুন, এই তো আমরাই কেমন লক্ষ লক্ষ মুসলমানের নাম কেটে দিয়েছি, দেখুন আমরাই তাদেরকে এবারে ডিপোর্ট করব, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে এদেরই এক বি টিম আছে যারা খুব সন্তর্পণে ভাঙতে চাইছে মুসলমান মেরুকরণকে। হ্যাঁ, এই শয়তানেরা খুব ভালো করেই দেখছে, জানে যে হিন্দু ভোটের মেরুকরণ হলে মুসলমান ভোটেরও মেরুকরণ হবে, কাজেই সেই মেরুকরণ বিরোধী দলকে অনেকটা এগিয়ে রাখতে পারে, অতএব সেই মেরুকরণকে ভাঙুন। আর তাই গজিয়ে উঠছে মুসলমানদের রক্ষাকর্তা। আচ্ছা, ভোটের আগে কেউ দেখেছিলেন এই আসাউদ্দিন ওয়েসিকে? তিনি টাকার ঝোলা নিয়ে আসরে এসে হাজির, যেই ভোট এসছে হাজির। এখানে রয়েছে কিছু সেই অর্থে ধনী মুসলমান, কেউ অধ্যাপক, কেউ উকিল, কেউ আমলা, কেউ উচ্চাকাঙ্ক্ষী। হ্যাঁ, এই সমস্ত আড়কাঠিরা বকলমে বিজেপির হয়ে তাদের উচ্ছিষ্ট খেয়ে তাদের নির্দেশে ভাঙছেন ওই মুসলমান মেরুকরণ, যাতে সেই ভোট ভেঙে যায়, সুবিধা হয় বিজেপির। কিন্তু এখানে 2টো সমস্যা তাদের আছে। প্রথম সমস্যা হিন্দু মেরুকরণের। এই বাংলাতে হিন্দু সনাতনীদের বিরুদ্ধে লড়েছেন চৈতন্য, লড়েছেন রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, লড়েছেন বিবেকানন্দ, রামকৃষ্ণদেব। হিন্দু সনাতনীরা একটা সামাজিক লড়াইতেও তাদের মত প্রতিষ্ঠা করতে পারেননি। শাস্ত্র খুলে দেখুন, শাস্ত্র খুলেই রামমোহন দেখিয়েছিলেন সতীদাহ প্রথা শাস্ত্রে নেই, ব্রাহ্মণ্যবাদের ফসল। শাস্ত্র খুলেই বিদ্যাসাগর দেখিয়েছিলেন বিধবা বিবাহ হিন্দু শাস্ত্র মেনেই করা যায়। এক কৈবর্তের প্রতিষ্ঠা করা কালীর সেবায়েত হয়ে রামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন ব্রাহ্মণ্যবাদ সনাতনীদের ধর্ম, বাংলার হিন্দু ধর্মের মূল প্রবাহ নয়। নিবেদিতা, সিস্টার নিবেদিতা মেয়েদের স্কুল করলেন, একে 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 তো মেয়েদের স্কুল, তার উপরে সিস্টার নিবেদিতা। সনাতনীরা রে রে করে নেমেছিলেন, কিন্তু আটকাতে পারেননি, মেয়েরা স্কুলে গেছে। বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সমস্ত সম্প্রদায়ের ছাত্রদের ভর্তি করানো শুরু করে দিলেন, না, সনাতনীরা আটকাতে পারেননি। এক পিরালি ব্রাহ্মণকে জগৎশ্রেষ্ঠ হওয়ার পথের প্রাচীর হতে পারেননি। একজন কায়স্থের সন্তানকে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধি হওয়াকে আটকে দিতে পারেননি এই সনাতনীরা। কাজেই আরএসএস, বিজেপি বা শুভেন্দুবাবুর ওই সনাতনী হিন্দুত্বের সঙ্গে এই বাংলা মেলে না, মিলবেও না। এখানে অনায়াসে মদ মাংস হয় পুজোর উপকরণ, এখানে আমিষের ছোঁয়াটুকুও না থাকা বৈষ্ণব উপাসনালয় একই সারিতে থাকে। কাজেই এই উদার হিন্দুদের এক জমাট মনোলিত সমর্থন, এক মরুকরণের লাভ বিজেপি পায় না, পাবেও না। অন্যদিকে সারা দেশের অভিজ্ঞতা নিয়ে অবাঙালি মুসলমানেরা আর গ্রাম বাংলার প্রান্তিক চাষি, দিনমজুর, কৃষি মজুর মুসলমানেরা এখনও বিভাজিত নয়, তারা এখনও তৃণমূলের পক্ষে। হ্যাঁ, এরাই ছিলেন বামেদের পক্ষে, এরাই উত্তরপ্রদেশে সমাজবাদী দলের পক্ষে, এরাই কর্ণাটক তেলেঙ্গানাতে কংগ্রেসের পক্ষে। হ্যাঁ, এরা বিজেপি বিরোধী। এবার আসুন বোঝা যাক এই এসআইআর, তাতে নাম বাদ পড়ার পরে কি হতে চলেছে। হ্যাঁ, সেই আলোচনা খুব জরুরি, কারণ সেই পারসেপশন ব্যাটল জেতার জন্যই বিজেপির ষড়যন্ত্রে এই নাম বাদ পড়েছে, বাদ দেওয়া হয়েছে। খুব সাধারণ হিসেব বলে দেবে, 1, বিজেপির ভোট সর্বোচ্চ ছিল 2019-এ, তারপর তার ভোট কমছে। 2, সামান্য হলেও বামেদের ভোট বাড়ছে। 3, এই এসআইআরের ফলে যেমন 30-35 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গেছে, তাদের প্রত্যেকের তৃণমূলের হওয়াটা সম্ভব নয়। তাদের মধ্যে এক বড় অংশ তৃণমূলের, কিন্তু সেখানে অন্য দলের এমনকি বিজেপি সমর্থকদের ভোটারও আছেন।
4, যে মানুষ বাদ পড়েছেন তার আত্মীয় স্বজনরা, যে মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন তাদের অনেকে, যারা আদতে তৃণমূলের ভোটার ছিলেন না, তারা এবার তৃণমূলকে ভোটটা দেবেন। 5, রাজ্যের 294টা আসনে খুব বেশি হলে 110টা আসনে বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। 294টা আসনের 110টাতে লড়াই করে 148টা আসন পাওয়া যায় না। 6, এসআইআর, ডিলিটেড ভোটার, বিচারাধীন ভোটার ইত্যাদি ইস্যু এবারের বাংলার নির্বাচনের সমস্ত ইস্যুকে বহু দূরে ফেলে দিয়েছে। আর মোদী সাহেব নির্দেশে চলা নির্বাচন কমিশনের এই তুগলকি ব্যবস্থাকে কখনোই মানুষ মেনে নেবে না। তাহলে হচ্ছেটা কি? এমনকি আমার পরিচিত বন্ধু, বিজেপি বিরোধী অ্যাক্টিভিস্ট, তৃণমূলের কিছু নেতা ইত্যাদিদের মুখে চোখে এত সংশয় কেন? আচ্ছা, বাইরে সবাই এত চুপ কেন? আচ্ছা, অমুক সাংবাদিক এত কনফিডেন্সের সঙ্গে টিএমসিকে হারাচ্ছেন কি করে? আচ্ছা, তৃণমূলের পতাকা ব্যানার কম দেখাচ্ছে কেন? সমাজ মাধ্যমে বিজেপির প্রচার বিরাট, খেয়াল করেছেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো করছেন অনেকেই। আসলে এটাই সেই পারসেপশন গেম যেটা জিতে নিতে চায় বিজেপি। যে বৃদ্ধ আর জেলে যেতে না চাওয়া সাংবাদিক জানিয়েই দিয়েছে এবার পতন নিশ্চয়ই। তার ট্র্যাক রেকর্ডটা একবার দেখুন। মাত্র কমাস আগে বিহার নির্বাচনে বিহারের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছেন নীতিশ কুমার শেষ, প্রশান্ত কিশোর এক বড় ফ্যাক্টর হবে। তার সূর্যের মতন প্রখর তেজ নিয়ে আলো ছড়াবার সময়ই বাংলাতে পরিবর্তন এসেছিল। 2011 13ই মে তার সম্পাদনায় সেই না পড়লে পিছিয়ে পড়তে হয় কাগজের হেডলাইন দেখলে বুঝতে পারবেন সেদিন বাংলার কনিষ্ঠতম সাংবাদিকও যা জানতেন তার মগজে সেটা ঢোকেনি। তিনি 2024-এও একই কথাই ভেবেছিলেন, বলেছিলেন, এখনো বাধ্য হয়ে সেই একই কথাই বলছেন। খেয়ার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। ভুবনেশ্বর জেলের ভাত তো ভালো লাগার কথা কারণ নয়। সেদিনও ওপিনিয়ন পোলের পর ওপিনিয়ন পোল ছিল তৃণমূলের বিপক্ষে, বিজেপির পক্ষে। হ্যাঁ, নুন খাবো আর গুণ গাইবো না তা তো হয় না, যারা নুন খেয়েছিলেন তারা গুণ গেয়েছিলেন। রাস্তাতে শোনা যাচ্ছিল আসছে বিজেপি আসছে। এরম যখনই শুনবেন তখন আরও অনেকগুলো ফ্যাক্টরকে বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্তে আসুন। আচ্ছা, শাসক দলের জনসভাতে কি লোকজন কম হচ্ছে না? শাসক দলের রিজার্ভ ফোর্স, পাড়ায় পাড়ায় ক্লাব, সিন্ডিকেট, বাজার কমিটি, অটো স্ট্যান্ড, ইউনিয়ন, সেখানে কি ভাটা দেখতে পাচ্ছেন? শাসক দলের বেশ কিছু লোকজন কি একান্ত কথাবার্তায় হতাশা বের করে ফেলছেন? বড় মিছিল বা বিরাট জনসভা র্যালিতে লোকজন হচ্ছে, কিন্তু ছোট পথসভা বা রোড শোতে লোকজন হচ্ছে না। হ্যাঁ, ওই বামফ্রন্ট হারছে হাওয়ার মধ্যে। এই ফ্যাক্টরগুলো আমরা দেখেছিলাম। শুধু জ্বর হলেই সেটা জল বসন্ত নয়, গায়ে গুটিও আসতে হবে। সেদিন 2011-তে আমরা সেই সব সিমটমগুলোকে দেখেছিলাম, বুঝেছিলাম পরিবর্তন আসছে। কিন্তু তারপর থেকে বহুবার শুনেছি এবারে তৃণমূল হারছে, শুনেছি অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছে, শুনেছি বিজেপি জিতছে, কিন্তু ওই বাকি সিমটমগুলো ছিল না। তাহলে আজ নতুনটা কি? নতুন এক্স ফ্যাক্টর হলো এসআইআর ডিলিশন, 35 লক্ষ ভোট মুছে যাওয়া। আমার এখনও ধারণা 13 তারিখে আদালত থেকে কিছু রেমেডি আসবে, ট্রাইব্যুনালের থেকে কিছু নাম জুড়বে। সে যাই হোক, ওই এক এক্স ফ্যাক্টর দিয়ে হারানো না গেলেও একটা সংশয় তো বিজেপি তৈরি করতে পেরেছে। হ্যাঁ, জ্ঞানেশ কুমারকে সেইটুকু ক্রেডিট তো দিতেই হবে। 5 বছর ধরে কোনো আন্দোলন নেই, সরকারের বিরোধিতা নেই, অক্ষম কিছু মামলা, ইডি সিবিআই হানাদারির রাজনীতি করার পরে নির্বাচনের আগে হাতে ছিল পেন্সিল। এখন অন্তত এই এসআইআরের ডিলিশন নিয়ে একটা পারসেপশন, একটা ধারণা তৈরি করা হয়েছে, এবং সেই ধারণাকে ভাঙতে না পারলে সেটা কিন্তু কাজ খানিকটা করবে। আমাদের বাংলাতে আমরা চাই বা না চাই, রাজনীতি প্রান্তিক মানুষজনের পেটের ভাতের সঙ্গে জড়িয়ে আছে, একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেখানে এই ধারণা কিন্তু এক বিরাট কাজ করে। বলছিলাম না, পাড়ার ক্লাব, ইট বালি চুনসুরকির সিন্ডিকেট, অটো বাস ইউনিয়ন, ছোট দোকানদারদের জটলা এই ধারণাকে ঘিরেই ঘুরতে থাকে এক দলের থেকে অন্য দলের দিকে। হ্যাঁ, ঘুরেছিল বাম জামানাতে 2011-তে, কারণ ওই ধারণা তখন সারা রাজ্যে মানুষ বলতে শুরু করেছেন বাম বিদায়ের কথা, আর সেই পারসেপশন ঘুরিয়ে দিয়েছিল এই রিজার্ভ ফোর্সকে। আজ বিজেপি পারসেপশন ব্যাটলে জিততে চায়। বিজেপির বিরুদ্ধে জিততে হলে সেই পারসেপশন ব্যাটলেও জিততে হবে। এক কাগুজে বাঘ হুঙ্কার দিচ্ছে, ওটা যে কাগুজে বাঘ সেটাকে আগে চিহ্নিত করুন। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।